হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে দেখো আমরা তোমাদের নেক্সট যে পেজটা এবিটি এর, সেটা হচ্ছে পেজ নাম্বার 15, সেটা নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, তো আজকে আমাদের সেকেন্ড পেজ, এটাকে আমরা দেখে নেব। চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের এই পেজ নাম্বারটা। তো সেকেন্ড পেজ ফিজিক্সের দেখতে পাচ্ছ এখানে প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তোমাদের, যে একটা 8Q আর একটা হচ্ছে তোমার -2Q, এর ক্ষেত্রে বলা হয়েছে যে এক্স অক্ষের ওপর যথাক্রমে x=0 এবং x=l বিন্দুতে অবস্থান করছে। এই বিন্দু দুটো, আধান দুটো আর কি, এক্স অক্ষের ওপর এমন কোনো উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, কোয়েশ্চেন বুঝে নাও। একটা দেওয়া আছে -q আধান, আমি চলো এখানে বুঝিয়ে দিই কোয়েশ্চেনটা করে। এরকম দেওয়া আছে, এক মিনিট, একদম। আচ্ছা, ধরো এরকম একটা দেওয়া আছে, এটা x=, আমি দুটো নিয়ে নিচ্ছি অ্যাক্সিস, হয়েছে। এখানে ধরো এবার দেওয়া আছে একটা বিন্দু যেটা হচ্ছে x=0-তে, যেখানে রাখা আছে ধরো 8Q আধান, অন্য কালার ইউজ করে তোমাদের সুবিধা হবে, ব্ল্যাক, ইয়েস। এটা হচ্ছে তোমার 8Q এই বিন্দুতে, যেখানে x=0। আর আরেকটা দেওয়া আছে তোমার, যে একটা দেওয়া আছে আধান যেটা হচ্ছে -2Q আধান, আর এই -2Q আধানটা রাখা হয়েছে L দূরত্বে, মানে x=L দূরত্বে। ওকে, আচ্ছা। এবার দেখো বলেছে এই যে সংস্থাটা আছে এর এক্স অক্ষের উপর এমন কোন একটা বিন্দু বলো যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে। তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? শূন্য হবে। দেখে নাও কোশ্চেনটা কি বলেছে। দেখো বলেছে নেট তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? শূন্য হবে। ওকে, তা নেট তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হবে কিরকম? তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি বলি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে জানবে যে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। কি বললাম? 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমি এবার এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো এখানে আছে -8Q আধান, আর এখানে আছে 8Q আধান, এখানে -2Q আধান। স্যার যদি আমি একটা আধানকে এই দিকে রাখি, ধরুন এদিকে আছে, এইখানে একটা আধানকে রাখলাম ধরো বড় হাতের কিউ, তাহলে একে কি করবে? এই 8Q আধানটা একে বিকর্ষণ করবে, আর এই -2Q আধানটা কি করবে? এদিকে আকর্ষণ করবে। তাহলে স্যার এখানে একটা নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার সম্ভাবনা স্যার এই দিকে আছে, এই অরিজিন থেকে এই দিকে। আবার যদি বলি স্যার এখানে একটা আমি চার্জকে বসালাম কিউ, এ কি করবে? এ নিজে দিকে আকর্ষণ করবে, -2Q চার্জটা একে এদিকে আকর্ষণ করবে, কিন্তু 8Q চার্জটা কি করবে? ওকে বিকর্ষণ করবে। তাহলে স্যার আমি দেখতে পাচ্ছি দুদিকে পসিবিলিটি আছে। কি আছে? যে স্যার এই যে সংস্থাটা -8Q আধান আর -2Q আধান, এর জন্য এক্স অক্ষের উপর দুটো বিন্দু পেতে পারি যেখানে প্রযুক্ত নেট তড়িৎ ক্ষেত্রের মান কি হতে পারে? স্যার শূন্য হতে পারে। কিন্তু জানবে এই দিকেরটা হবে না, এই দিকেরটা কোনোদিন হবে না। আমাদের একটা টিক্স বলে রাখি, জানবে তড়িৎ এরকম যখন তুমি অপোজিট ধরনের আধান পাবে, চার্জ যখন একটা সিস্টেমে দেখবে অপোজিট ধর্মের চার্জ আছে, অপোজিট চার্জের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে শুধুমাত্র আউটসাইডে, মানে এর মধ্যে কোনো জায়গায় হবে না, এর মধ্যে কোনো জায়গায় হবে না। মানে এই 0 থেকে, এটা তো 0 অরিজিন, এটা 0, আর এখান থেকে এটা হচ্ছে L দূরত্বে, এটা হচ্ছে ধরো 0,0 আর এটা হচ্ছে L,0। তো এই 0,0 আর L,0 এর মধ্যে কোনোদিন তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে না। ঠিক আছে, যদি অপোজিট আধান থাকে, বিপরীত ধর্মী। দেখো একটা 8Q ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান যেটা হচ্ছে -2Q, তাহলে এর মধ্যে তো কোনোদিন তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না। অতএব আমি বলতে পারি, দেখো একটা জিনিস ভালো করে দেখে নাও, যে স্যার এইখানে বি অপশন যেটা আছে এটা তো কোনোদিনই হবে না। কেন? L/4 দেওয়া আছে, কারণ দুটোর মধ্যে কোনো স্পেসই নেই, হবে না। বাকিগুলো হতে পারে, দেখি কি হয়। চলো আর একটা জিনিস বললাম কি, স্যার বাইরে এদিকে একটা হতে পারে, এদিকেও একটা হতে পারে, দুদিকে পসিবিলিটি আছে শূন্য হওয়ার। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবে, যে এর ক্ষেত্রে বড়টা যে আধান থাকবে সেই আধানের দিকে কিন্তু কোনোদিন শূন্য হবে না। কোন দিকে শূন্য হবে? যেদিকে ছোট আধান থাকে, অপেক্ষাকৃত যে আধানটা ছোট আধান, ছোট মানের আধান, সেই আধানের দিকে কি হবে? তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। তাহলে অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে এই দিকে, এদিকে নয়। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো তাহলে এই যে আধানটা, ধরো এই আধানটার মান 1 কুলম্ব, আর তোমরা জানো 1 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বলকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের মান এখানে 1 কুলম্ব আধানের জন্য বার করব। তাহলে ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা আমি একটুখানি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, তাহলে আমরা বুঝে গেলাম থিওরিটা। এবার দেখো একটা আছে এখানে অরিজিন, এরকম আছে, এটা হচ্ছে অরিজিন, কালার চেঞ্জ করে নিই সুবিধা হবে। এটা হলো অরিজিন, যে অরিজিনটা হচ্ছে তোমার 0,0, এখানে যে আধান রাখা হয়েছে সেটা হচ্ছে 8Q, আর এদিকে কত দূরত্বে? L দূরত্বে রাখা হয়েছে, মানে L,0, এখানে হয়েছে -2Q।
কোন দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে, যেদিকে ছোট আধান আছে। তাহলে ছোট আধান থেকে ধরলাম যে এইখান থেকে এই এল থেকে এক্স দূরত্বে, কত দূরত্বে, এল থেকে এক্স দূরত্বে গিয়ে আমার আধানের মান হয়ে যাচ্ছে কত, একটা ধরো এখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ওকে, তাহলে এখানে 1 কুলম আধান রেখে দিলাম। তাহলে আমি কি বলতে পারবো স্যার, যে 8Q এর দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল কত হবে, কে কার উপরে, 1 কুলমের উপরে, ইন্টু 8Q, Q1 ইন্টু Q2 এর মান কত 1 কুলম, বাই টোটাল দূরত্ব কত, এখান থেকে এতটা হচ্ছে এল, এইটুকুটা টোটালটা এইটুকুটা পর্যন্ত এল, আর ওইটুকুটা হচ্ছে দেখো এক্স। তাহলে আমি বলতে পারি স্যার এল প্লাস এক্স তার স্কোয়ার। এটার সঙ্গে এই যে প্রযুক্ত বল কোন দিকে দিল, এ দিবে এই দিকে তড়িৎ ক্ষেত্রের মান, আর -2Q করবে নিজের দিকে টানবে। তাহলে -2Q এর ক্ষেত্রে কত হবে আকর্ষিত বলের মান, সেটা হবে স্যার কে, কিউ এর মান কত 2Q, আর কার উপর প্রযুক্ত বল 1 কুলম্বের উপর, তাহলে 1 বাই মধ্যবর্তী দূরত্ব কত এক্স স্কোয়ার হয়েছে। তাহলে ক্যান্সেল করো, কে কে ক্যান্সেল, কিউ কিউ ক্যান্সেল। তাহলে আমরা কত পাবো এখানে, আমি ওপরে করছি জায়গাটাকে, এই জায়গাটায় করছি, তাহলে পাবো দেখো 8, আর এদিকে দেখো 8 আবার কেটে যাবে, এদিকে হচ্ছে তোমার কত আছে, এদিকে 2, তাহলে 2 দিয়ে কেটে দাও, 8 কে 4, তাহলে পেলে 4 বাই এল প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই তোমার পাচ্ছ এক্স স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করো, তাহলে 2 বাই এল প্লাস এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। এখান থেকে যদি সমাধান করো তাহলে এক্স এর মান পাবে এল, তাহলে এক্স এর মান পেয়ে গেলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল এল। তাহলে এখান থেকে কত দূরে, অরিজিন থেকে কত দূরে, এক্স অক্ষের উপর অরিজিন থেকে এল, আর এদিকটাও দেখো এক্স এর মানও এল, তাহলে 2L দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। তাহলে এটার স্থানাঙ্ক হলো 2L, 0। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখে নিই, চলো অ্যান্সার হবে দেখো এ নাম্বার অ্যান্সার সঠিক হবে। বোঝা গেল, সবার আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন কি বলেছেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে 2 নম্বরে যে 100 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটা ধারকত্বের একটি ধারকের এত পরিমাণে আধানে আহিত করলে কৃতকার্য কত হবে। তো তোমরা জানো যে পরিমাণ আধান আমরা স্টোর করতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটাই কি রূপে সঞ্চিত হয়, স্থির শক্তি রূপে, ওর মধ্যে এনার্জি পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হয়ে যায়। কোনো একটা ধারকের মধ্যে যখন আমরা চার্জ দিই তখন আমাদেরকে ওয়ার্ক ডান করতে হয়, কার্য করতে হয়, আর ওই কার্যটাই কি রূপে, এক্স্যাক্টলি সেম কার্যটাই পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায় কার মধ্যে, ধারকের মধ্যে। তো আমরা ধারকের এনার্জির ফর্মুলা আমাদের জানা আছে কত, আমরা ধারকের ফর্মুলা জানি, এটা হচ্ছে তোমার কিউ নাম্বার 2, 2 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করছি। আমরা জানি এনার্জির ফর্মুলা ই ইকুয়ালস টু পোটেনশিয়াল কত হয়, হাফ CV স্কোয়ার। হাফ CV স্কোয়ারকে তুমি যদি করো, দেখো ভি এর মান তো আমাদেরকে দেওয়া নেই, তাহলে আমরা ভিকে চেঞ্জ করে দেবো কিভাবে, তোমরা জানো সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাই না। তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি যদি বসাই তাহলে কি পাবে, হাফ তুমি পাবে উপরে দেখো কিউ স্কোয়ার বাই সি, তাই না। ভি এর মান পুট করে দাও, তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখো হাফ কিউ স্কোয়ার সি পাবে। এবার আমি যদি করি তাহলে স্যার এই যে পোটেনশিয়াল এনার্জি এটা কার জন্য হয়েছে, কারণ কৃতকার্য করা হয়েছে, তাহলে ওয়ার্ক ডান সমান আমরা কি লিখতে পারবো স্যার, হাফ সি তো হবে না, হাফ কিউ স্কোয়ার বাই সি, কারণ কিউ আর সি এর মান দেওয়া আছে আমাকে। কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেখো কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে তোমার, এটা তো আছে 100 মাইক্রোফ্যারাড, তাহলে আমি বলতে পারি 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হয়েছে। আর এর ভ্যালু দেওয়া আছে তোমার, কিউ এর ভ্যালু সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে কত, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -18 কুলম। চলো তাহলে আমরা বসিয়ে দেবো 8 কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -18 তার স্কোয়ার দেওয়া আছে, তাই না। আচ্ছা কত হবে দেখে নিই এবার, তাহলে হচ্ছে দেখো যে হাফ গণিত 8 8 64 64 গণিত 10 টু দি পাওয়ার 18 মানে 36 বাই হবে তোমার 100, মানে এখানে হয়ে যাবে 10 টু দি পাওয়ার -4, দেখো এখানে 100 আর 10 টু দি -6 10 টু দি -4, তাহলে দেখো এখানে হচ্ছে 32 32, আর হয়ে থাকলে উপরে উঠে যাবে, তাহলে এটা তোমার হবে 32 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে দেখো তোমার ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার -32 এত জুল কার্য তোমাকে করতে হবে। ওকে, তাহলে দেখো কোনটার অপশন ঠিক আছে। আচ্ছা এবার দেখো 32 ইন্টু 10 টু দি পাওয়ার -32 জুল এত পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, এ নম্বর উত্তর একদম পারফেক্ট সঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোনো তড়িৎ বর্তনীর ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি কোষকে, কটা কোষকে, দুটি তড়িৎ কেসকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, বহিস্থ রোধ আর এর সাথে যুক্ত করা হয়েছে। আচ্ছা কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2, আচ্ছা তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে সেল দুটো, সেটা হচ্ছে R1 আর R2। ওকে,
এবার বলা হয়েছে যে প্রবাহ মাত্রা চলাকালীন প্রথম কোষের বিভব শূন্য হবে, প্রথম কোষের কি হবে, বিভব শূন্য হবে। তাহলে বলেছে নিচের কোনটা ঠিক হবে। চলো এবার দেখে নিই। এই কোয়েশ্চেনটা স্টার মার্ক করে দাও, কোয়েশ্চেনটা ভালো। তোমাদের দেখবে ছায়ার বই যদি খোলো, সেই ছায়ার বইয়ের কোয়েশ্চেনটা উত্তর করে দেওয়া আছে তোমার হটসে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কোয়েশ্চেনটা আমি বুঝছি দিই কীভাবে আছে। দুখানা বলেছে রেজিস্ট্যান্সকে আমরা কিসে লাগিয়েছি, ধরো একটা রোধ এটা সেল আর একটা এটা সেল, দুটোর হচ্ছে ই, দুটোরই বিভব প্রভেদ কত আছে, ই আছে। আর বলা হয়েছে যে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কে অ্যাড করা হয়েছে। ওকে, আচ্ছা এটারও ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটারও ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করবে, আই। তার মান আমরা কি করে বার করবো স্যার, আই ইকুয়ালস টু হবে কারেন্ট, আই ইকুয়ালস টু হবে স্যার যে টোটাল দেখো একই দিকে লাগানো আছে, তাহলে ই প্লাস ই হয়ে যাবে স্যার 2E বাই টোটাল রেজিস্ট্যান্স কত হবে, তো এটাও তো শ্রেণী সমবায় আছে, এটাও শ্রেণী সমবায় একে অপরকে রাখা আছে, তাহলে শ্রেণী সমবায় রোধ যুক্ত হয়ে যায়। তাহলে আমি বলতে পারবো স্যার R1 প্লাস, সরি এটা আছে R1, এটা হচ্ছে R2। ওকে, R1 R2 প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, এটা হবে তোমার কারেন্ট, তাই না। এখানেও শ্রেণী সমবায় ধরো আমি যদি এঁকে দিই, এখানে একটা রোধ আছে R1, এই রোধটা হচ্ছে R2। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আমার দেওয়া আছে, এটা আমার কারেন্ট বেরিয়ে গেল। এবার কি বলা হয়েছে, এটা ধরো মানে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড, তাহলে ফার্স্টের জন্য বিভব প্রভেদ কি বলা হয়েছে, ফার্স্টের জন্য বিভব প্রভেদ হবে 0। তাহলে আমি বলতে পারবো যে ধরো এইখানে ধরো ভোল্টেজ ডিফারেন্স রয়েছে, আমি ধরলাম সাপোজ ভি ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, তাহলে আই ইন্টু আই আর। তাহলে আমি বললাম এখান থেকে ধরো ভি ইকুয়ালস টু কি হয়, যে টোটাল তড়িৎচালক বল থেকে নষ্ট ভোল্টটা, নষ্ট বিভবটা বাদ দিয়ে দিতে হয়, ই মাইনাস আই ইন্টু R1, ই মাইনাস আই ইন্টু R1। তাহলে এটা হচ্ছে এই যে ভোল্টেজ পেলো, ভোল্টেজ ড্রপ, এটা হলো ভি ইকুয়ালস টু ই মাইনাস আর। ই হচ্ছে তড়িৎচালক বল, আর আই আরটা হচ্ছে নষ্ট বিভব, যেটা তোমরা জানো লস্ট পোটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারবো স্যার ভি ইকুয়ালস টু, ই এর ভ্যালু তোমরা ই আছে, মাইনাস আই ইন্টু R1, আই এর মান কত পেয়েছো স্যার 2E বাই দেখো হয়েছে R1 বাই R1 প্লাস R2 প্লাস আর হয়েছে। এবার এই ভোল্টেজের মান কত, 0 বলে, বিভব প্রভেদ কত বলেছে, 0 আছে। তো বিভব প্রভেদ যদি 0 হয়ে যায়, তাহলে এখানে ভি এর মান 0 হয়ে যাবে। তো ভি এর মান যদি 0 হয়, তাহলে আমি এখানে করে দিই জায়গাটাতে। এবার তাহলে ই ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারবো, এখানে যদি ভি এর মান 0 হয়ে যায়, তো ই ইকুয়ালস টু হবে তোমার 2E R1 বাই R1 প্লাস R2 প্লাস আর। ওকে, দেখো উভয় পক্ষ থেকে ই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে স্যার R1 প্লাস R2 প্লাস আর ইকুয়ালস টু 2R1, বা 2R1 থেকে দিকে R1 নিয়ে যাও, তাহলে কত হবে স্যার, আর ইকুয়ালস টু হবে R1 মাইনাস R2, এটা হবে অ্যান্সার। তাহলে এটা কোনো উত্তরে আছে দেখে নাও। চলো এবার দেখো, এইটা দেখো বি নম্বর উত্তর, তাহলে বি নম্বর হবে সঠিক উত্তর। এবার আমরা কোথায় যাব, এবার আমরা নেক্সট পেজে চলে যাব। 4 নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলে। ওকে, দেখো 4 নম্বর কোয়েশ্চেন বলেছে যে R1 ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীর তড়িৎ ক্ষেত্রের প্রবাহের ফলে, তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে অক্ষের উপর x দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যথাক্রমে B1 আর B2, তাহলে B1 আর B2 অনুপাত কত হবে। ঠিক আছে, এটা করেছে। কি বলেছে যে একটা কুণ্ডলী আছে, বৃত্তাকার কুণ্ডলী, সেই বৃত্তাকার কুণ্ডলীতে আমি কি করছি, কারেন্ট দিয়েছি, আর কারেন্ট দেওয়ার ফলে বৃত্তের কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হবে, আর বৃত্তের কেন্দ্র থেকে x অক্ষের উপরে r দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B2, তাহলে B1 আর B2 অনুপাতটাই নির্ণয় করতে বলেছে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা নির্ণয় করব। আচ্ছা এবার দেখো, আমি এবার একটা নতুন আবার স্লাইড নিয়ে নিই। বোঝা গেল কোয়েশ্চেনটা, আশা করি বোঝা গেছে। তাহলে কি বলা আছে, একটা বৃত্তাকার রিং ধরো এরকম আছে, আর এর মধ্যে কি হয়েছে, তড়িৎ চালনা করা হয়েছে ধরো আই, আর এই আই তড়িৎ চালনা করার ফলে বলেছে বৃত্তের কেন্দ্রে হয়েছে B1 চৌম্বক ক্ষেত্র, আর কেন্দ্র থেকে x দূরত্ব হচ্ছে B2 চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। ওকে, তাহলে এখানে বলেছে B1 আর B2 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার B1 আর B2 অনুপাত কত হবে। তাহলে আমি B1 বলতে পারি, দেখো সেন্টারে কত হবে, B1 সেন্টারে আমরা জানি কত হয় পুরো কমপ্লিট রিংয়ের জন্য, সেটা হয় μ0 I বাই 2R, কত হয় 2R হয়েছে। আচ্ছা এবার দেখো যদি অক্ষের ওপর কত দূর আছে, অক্ষের ওপর আছে তোমার B2, অক্ষের ওপর আমরা ফর্মুলা কি জানি, অক্ষের ওপর ফর্মুলা আমার জানা আছে স্যার, B2 ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো স্যার, B2 ইকুয়ালস টু হবে μ0 I ইন্টু R স্কোয়ার
এটা ফর্মুলা তোমাদের জানা আছে, বাই কি হয় আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার 3/2, অবশ্যই এখানে একটা 2 আসবে, হয়েছে, মিউ নট আই আর স্কোয়ার বাই 2 টাইমস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার দেখো তোমার এক্সটা কত দূরে, এক্সটা হচ্ছে সেন্টার থেকে আবার বলেছে আর দূরত্বে আছে, তার মানে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, আর দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে আর, তাহলে আমি বি টু এর ভ্যালু কি করে বার করতে পারবো স্যার, তাহলে বি টু ইকুয়ালস টু হলো মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু 2 আর স্কোয়ার ইন্টু কত হচ্ছে হোল টু দি পাওয়ার 3/2, তাই তো, তাহলে আমি এখানে বলতে পারবো স্যার 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু আর টু দি পাওয়ার 3/2 করলে দেখো নিচে একটা 3 থাকবে আর 2 তো কেটে যাবে, তাই না, আর এর মান বসতে দিলাম আর কি, কারণ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2 আর স্কোয়ার, তাই 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু আর টু দি পাওয়ার 3/2, আর স্কোয়ার টু দি পাওয়ার, এবার স্কোয়ার স্কোয়ার 3 থাকবে, মানে কেটে গেল, এখানে দেখো আর স্কোয়ারে এখানে একটা কেটে দেবে, একটা থাকবে। আচ্ছা, তাহলে এই দুটোর অনুপাত বলেছে, তাহলে বিয়ন ইজ টু বি টু করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে কত আছে বলো, বিয়নের মান কত, মিউ নট আই বাই 2 আর টু কত হচ্ছে মিউ নট আই বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু আর, তাহলে দেখো আর আর ক্যান্সেল, 2 কে ক্যান্সেল করে দাও, মিউ নট ক্যান্সেল, আই ক্যান্সেল, তাহলে পড়ে কত থাকছে স্যার, তাহলে পড়ে থাকছে দেখুন যে এদিকে দেখো 2 টু দি পাওয়ার 3/2, 2 টু দি পাওয়ার 3/2 ইজ টু 1, তার মানে অ্যান্সার আলটিমেটলি কত আসবে, অ্যান্সার আসবে স্যার 2√2 ইজ টু 1, এখানে আমি অ্যান্সারটা লিখলাম, ঠিক আছে, নিচে জায়গা ছিল না বলে, তো এটা হয়ে গেল তোমার অ্যান্সার। কত আছে দেখে নাও কোন উত্তরে, সেটা হচ্ছে, আচ্ছা এই দেখো সি নম্বর উত্তর 2√2 ইজ টু 1। আচ্ছা, এবার দেখো কি আছে কোয়েশ্চেন, একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরের মতো আকৃতি দেওয়া হলো, এল এর একটি বাহু 4 সেন্টিমিটার, অপর বাহু 3 সেন্টিমিটার, ওকে, বাঁকানোর আগে চুম্বক ভ্রামকের মান এল এবং বাঁকানোর পরে কত হবে। আচ্ছা চলো দেখে নিই, খুব সহজ কোশ্চেন আছে। তাহলে বলা হয়েছে একটা তারকে, পুরো একটা তার ছিল, সেই তারের চুম্বক ভ্রামকের মান এম, পুরো তারটার দৈর্ঘ্য ছিল এল, এবার এই এলটাকে বাক্যে কি করা হয়েছে, এই মানে এই তারটাকে বাক্যে তোমার এল আকৃতি শেপ দেওয়া হয়েছে, যার একটা সাইড হচ্ছে 4 সেন্টিমিটার, একটা সাইড 3 সেন্টিমিটার, তাই তো, সেন্টিমিটার দিয়েছে কিনা দেখে নিই, ইউনিটটা দেওয়া আছে, হ্যাঁ 4 সেমি আর 3 সেমি। তাহলে বলো আমাকে একটা জিনিস বলতে পারবে, এই তারটার পুরো লেন্থটা কত, এই পুরো লেন্থ হচ্ছে 7 সেন্টিমিটার, কারণ হচ্ছে এদিকে স্যার 4 এদিকে 3, ওকে। আচ্ছা, এবার আমরা জানি ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্ট মানে কত হয়, এম ইকুয়ালস টু, আমি কি বলবো স্যার, ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু হয় যে কোনো একটা পোলের পোল স্ট্রেংথ, যে কোনো একটা মেরুর শক্তি পোল স্ট্রেংথ ইন্টু মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত আছে এল, এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে, তাই তো। এবার এল এর মান কত আছে, এল এর মান 7, তাহলে 7 ইন্টু এম হয়ে গেল, আর এই এমটা কি হলো, পোল স্ট্রেংথ বা মেরু শক্তি, কি বলতে পারবে, মেরু শক্তি, হয়েছে, আর এলটা হচ্ছে লেন্থ। এবার দেখো এখানে লেন্থটা কিন্তু কি হয়ে গেছে, রিডিউস করে যাবে, কেন, কারণ এখন লেন্থ হবে, এফেক্টিভ লেন্থ হবে এটা, এফেক্টিভ লেন্থ কত হবে এইটা, তাহলে এটা যদি 4 এটা যদি 3 হয় তাহলে এটা অবশ্যই 5 হবে, কেন, √3² প্লাস 4², মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের মান কত হবে 5 হবে, তাহলে অতিভুজের মান যদি 5 হয় তাহলে এখন স্যার ম্যাগনেটিক মোমেন্ট হবে এম ড্যাশ, আর ম্যাগনেটিক মোমেন্টের মান কত আসবে স্যার, যে কোনো একটা পোলের মান, পোল তো চেঞ্জ করা হয়নি, পোল স্ট্রেংথ ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত আছে 5, তাহলে 5 হয়ে গেল। তাহলে আমি এখন কত বলবো স্যার, এখন এম, আগে ছিল এম, এখন এম ড্যাশ, আগে ছিল এম, তাহলে হলো স্যার এম ইন্টু 5 বাই এম ইন্টু 7, তাহলে ক্যান্সেল করে দাও এম, তাহলে 5/7, আর 5/7 যদি ভাগ করো, 5 মানে 5কে ভাগ করছে 7 দিয়ে, তাহলে পয়েন্ট নিয়ে নাও প্রথমে, তাহলে 0.70, তাহলে কত আসবে 7 7 49, 749, তাহলে 0.7, আবার 1 ধরো 0 নাও, তাহলে 7 1 যা 7, 3 চলে আসবে, দিয়ে 0 নাও, তাহলে কত হচ্ছে 428, তো এটা চলতে থাকবে। তো দেখো 471 যেটা হবে অ্যান্সার, সেটা হবে, তোমাকে করে দিতে হবে, দেখি এই যে
741, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। এটাও খুব ভালো অঙ্ক, এগুলো কিন্তু নিট যেইতে এগুলো চলে আসে ডাইরেক্ট, ঠিক আছে। এই কোশ্চেনটাও খুব ভালো, এইটাও মনে রাখবে। ওকে, নেক্সট চলো। নেক্সট বলে দেখো, এটা খুব কোয়েশ্চেন সহজ আছে, যে 40 হেনরি সাবেশাঙ্কর একটি কুণ্ডলী 8 ওহম রোধ এবং 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। কোথায় যুক্ত করা হয়েছে? শ্রেণী সমবায়। তাহলে বর্তনীর সময় ধ্রুবকের মান কত জিজ্ঞাসা করেছে। তো সময় ধ্রুবক বা টাইম কনস্ট্যান্টের মান জিজ্ঞাসা করা হয়েছে। এবার একটা জিনিস মনে রাখবে, সূত্র তোমরা জানো, সেই সূত্রটা কি আছে? টাইম কনস্ট্যান্ট এর সূত্র কত হয়? এর মানটা কত হচ্ছে? টাইম কনস্ট্যান্টের মান কত হয়? L/R। এর ভ্যালু কত হয়? L/R। এবার L এর মান কত দেওয়া আছে? L এর মান দেখি কত দেওয়া আছে। 40 দেওয়া আছে হেনরি, আর 8 ওহম। তাহলে 40 আর 8, তাহলে হচ্ছে 40 হেনরি বাই আর এর মান হচ্ছে 8, সরি, এর মান হচ্ছে 8। তাহলে কত হলো? 5 8 40, তাহলে 5 সেকেন্ড হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো কত সহজ অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ড যদি হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ইয়েস, সি উত্তর ঠিক হবে 5 সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সট দেখো 7 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় খুব ইজি কিন্তু খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে অনেক সময়। যে বলেছে একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হচ্ছে 2:1, মানে N1/N2 দেওয়া আছে 2:1। তাহলে কত দেওয়া আছে? বলেছে ইনপুট ভোল্টেজ যদি হয় 440, তাহলে আউটপুট ভোল্টেজের মান কত হবে? খুবই ইজি কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার কত নম্বর কোয়েশ্চেন? এটা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7। চলো, তাহলে 7 নম্বর কোয়েশ্চেন আমরা এখানে করবো, VII হয়েছে। তাহলে আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে স্যার E1/E2 ইকুয়ালস টু কত হবে স্যার? N1/N2। এই N1/N2 এ কি বলি আমরা? ট্রান্স রেশিও বলি। কি বলি? ট্রান্স রেশিও। হয়েছে, এটা মনে রাখো। এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সফরমারের প্রিন্সিপাল। তাহলে E1 এর মান ইনপুট ভোল্টেজ কত দেওয়া আছে? 440। ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 440। তাহলে E2 এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, আর ট্রান্সফরমারের ট্রান্স রেশিও দেওয়া আছে 2:1। তাহলে E2 কত হয়ে যাবে? E2 এর ভ্যালু হয়ে যাবে স্যার 440/2, মানে হচ্ছে তোমার 220। হয়েছে, এত ভোল্ট হয়ে যাবে উত্তর। চলো দেখে নিই। আচ্ছা, দেখো এ উত্তর হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, এ উত্তর হয়ে গেল তোমাদের সঠিক। এবার দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তার, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তারের তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে 48 ভোল্ট পার মিটার, আর কম্পাঙ্ক দেওয়া আছে এটা। তাহলে উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে? খুবই সহজ অঙ্ক। দেখো ফ্রিকোয়েন্সির এখানে কোনো কাজ নেই, এটা আমার দরকারই নেই। কি বলেছে আমাকে? তড়িৎ ক্ষেত্রের অ্যামপ্লিটিউডের মান দেওয়া আছে কত? 48। তাহলে বলেছে চৌম্বক ক্ষেত্রের অ্যামপ্লিটিউড কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। চলো দেখে নিই। 48 দিয়েছে, হ্যাঁ 48 দেওয়া ছিল, আর দেখছি না। তাহলে এটা হচ্ছে তোমার 7 8 নম্বর হবে এটা। ওকে, তাহলে আমরা জানি দেখো যে E0/B0, খুব ইজি অঙ্ক, ইকুয়ালস টু সি। তড়িৎ ক্ষেত্রের অ্যামপ্লিটিউড আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডের অনুপাত হচ্ছে তোমার আলোর গতিবেগের সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি স্যার B0 ইকুয়ালস টু E0/C। হয়েছে। এবার E0 এর মান দেওয়া আছে তোমার কত? E0 দেখলাম তোমার দেওয়া আছে 48, আর C এর মান কত? C এর মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? 3 × 48, তাহলে হবে দেখো 16 × 10⁻⁻8। আর এটা তোমাদের বইয়ের উত্তর দেওয়া আছে দেখো 1.6 একটা অপশন × 10⁻⁷। এটা হয়ে যাবে তোমার উত্তর। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার, এটা চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, চলো দেখে নিই কত নম্বর উত্তর দেওয়া আছে এটা। ওকে, এই দেখো 1.6 × 10⁻⁷ টেসলা, এটা হচ্ছে ডি নম্বর উত্তর কারেক্ট হবে। এই যে তোমাদের দেওয়া আছে। ওকে, খুব ভালো কোয়েশ্চেন, এটা অনেক চ্যাপ্টার পাতাতেই পেয়ে যাবে। ওকে, আমি দেখছিলাম অনেক পাতাতেই এই ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে অলরেডি। ওকে, এবার দেখো 9 নম্বর বলছে একটি উত্তল দর্পণের দিকে একটি বস্তু অগ্রসর হচ্ছে, বস্তুটির বেগ ও 3 × 10⁻⁸ মিটার গুণ বর্ধিত তার প্রতিবিম্বের বেগের অনুপাত কত হবে? আচ্ছা, এবার কি বলেছে? একটা অগ্রসর হচ্ছে, বস্তুটির বেগ ও, এটা অ্যাকচুয়ালি যার একটা কোনো মিস্টেক হয়ে আছে দেখো, ঠিক আছে,
এত এত গুণ বিবর্ধিত করা হলে তার প্রতিবিম্বের বেগ কত হবে। বেসিক্যালি প্রতিবিম্বের বেগ চেয়েছে, তো আমরা প্রতিবিম্বের বেগ বার করবো। চলো, মানে ম্যাগনিফিকেশন দেওয়া আছে তোমার মনে হয় এটা, হ্যাঁ এখানে একটা ম্যাগনিফিকেশন এম গুণ বিবর্ধিত দেওয়া আছে, তাহলে ম্যাগনিফিকেশন এম দেওয়া আছে, তোমাকে কি দেওয়া আছে বস্তুর বেগ দেওয়া আছে একটা কিছু, তাহলে প্রতিবিম্বের বেগের অনুপাত কত হয়, বস্তুর বেগ দেওয়া আছে এইটা। ওকে চলো দেখে নিই এবার। দেখো এবার হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমরা জানি যে 1/v দর্পণের ক্ষেত্রে প্লাস 1/u ইকুয়ালস টু কত হয় 1/f। তো বস্তু আমি উভয় পক্ষে কী করে দাও, টাইমের সাপেক্ষে তুমি ডেরিভেটিভ মেরে দাও, তাহলে কী হবে -1/v² dvdt প্লাস হবে না, মাইনাস চলে আসবে আগে, -1/u² du dt ইকুয়ালস টু, দেখো ফোকাস সবসময় কনস্ট্যান্ট, তো 0। তাহলে ডিভিডিটি হচ্ছে প্রতিবিম্বের বেগ, ডিইউডিটি হচ্ছে তোমার বস্তুর বেগ। ওকে, তাহলে আমি এভাবে বলতে পারি স্যার ডিভিডিটি ডিভি আপন ডিটি ইকুয়ালস টু, এটা হচ্ছে কার প্রতিবিম্বের বেগ, ইকুয়ালস টু দেখো হচ্ছে তোমার এদিকে নিয়ে যাও, তাহলে মাইনাসটা চলে যাবে v² বা এরকম রাখো -v আপন ইউ তার স্কোয়ার ইন্টু কত হচ্ছে ডিইউ ডিটি। এবার দেখো ডিভিডিটিটা হচ্ছে ইমেজের ভেলোসিটি, এটা হচ্ছে ইমেজের vi বলো, আর এটা হচ্ছে তোমার বস্তু অবজেক্টের ভেলোসিটি vo, ঠিক আছে। তাহলে এবার আবার তুমি জানো যে ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু মানে v/u হয়, ঠিক আছে। ম্যাগনিফিকেশন v কত হচ্ছে ম্যাগনিফিকেশন v/u, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা জানি দর্পণের ক্ষেত্রে যদি আমি বলি ডিটেলসেই বলে দিই, m ইকুয়ালস টু ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু কি হয় অবজেক্টের হাইট বাই ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, এটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্টের হাইট বাই ইমেজের হাইট। এবার এইটাকে তুই ইমেজ জি, ঠিক আছে ওকে, অবজেক্টের হাইট বাই ইমেজের হাইট, আর এটাকে তুমি করতে যাও তাহলে পাও -v/u। এবার দেখো v/u এর মান কত দেওয়া আছে m, তাহলে এটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে -m² ইন্টু du/dv, du/dv হয়ে যাবে। তাহলে এবার কি দেওয়া হয় দেখো কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন, আচ্ছা এখানে আছে কোয়েশ্চেন যে বস্তুর বেগ এত গুণ হলে তার প্রতিবিম্বের বেগের অনুপাত কত হবে, প্রতিবিম্বের বেগের অনুপাত কত হবে। আচ্ছা অনুপাত জিজ্ঞাসা করেছে এখানে বস্তুর বেগ ও প্রতিবিম্বের বেগ, তাহলে বস্তুর বেগ আপন প্রতিবিম্বের বেগ করতে হবে আমাদেরকে, চলো দেখে নিই এখানে যে কোয়েশ্চেন চেয়েছে। তাহলে বস্তুর বেগ হচ্ছে এইটা ভিও, আর vi হচ্ছে প্রতিবিম্বের বেগ। তাহলে আমরা যদি এখানে করি, আমি এখানে একটা পেজ পেলে ভালো হতো, নিয়ে নিচ্ছি একটা পেজ। তা আমরা আলটিমেটলি পেলাম কি দেখো, আলটিমেটলি আমরা পেয়েছি যে ডিভি ডিটি ইকুয়ালস টু -m² ডিইউ ডিটি হয়েছে। তাহলে আমরা বলতে আমাদের কি চেয়েছে বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগের অনুপাত, তাহলে বস্তুর বেগ হচ্ছে ডিইউ ডিটি, আপন যদি করি প্রতিবিম্বের বেগ ডিভি ডিটি, তাহলে দেখো এটা হবে -1/m তার স্কোয়ার, তাহলে এইটা হবে উত্তর -1/m²। তাহলে কোন নম্বর অপশনটা দেখে নিই উত্তর, তো অপশন হচ্ছে তোমার এ -1/m²। ওকে আচ্ছা নেক্সট চলো, না বোঝা গেলে কিন্তু কমেন্টের মধ্যে জানাও কেমন। আচ্ছা এবার দেখো 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে I ও 4I তীব্রতার দুটি আলোক উৎস থেকে নির্গত তরঙ্গদ্বয়ের ব্যতিচার ঘটলে উপরিপাত অঞ্চলে যে সকল দশাবিন্দুর পার্থক্য π/2, মানে এখানে ফেজ দিয়েছে, ফাইয়ের মান দিয়ে আছে, এখানে ফাইয়ের মান হচ্ছে π/2, সেখানে তীব্রতা কত হবে। ওকে π/2 হলে তীব্রতা কত হবে, খুব ইজি অঙ্ক, আর এরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো দেখো আমরা জানি I নেট তীব্রতা, I নেট ইকুয়ালস টু কত হবে স্যার I1, এটা ফর্মুলা, হ্যাঁ প্লাস I2 প্লাস 2 টাইমস √I1 I2 cos phi হয়েছে। আচ্ছা আয়নের মান কত দেওয়া আছে স্যার, আয়নের মান হচ্ছে I2 মান কত দেওয়া আছে স্যার, না I2 মান দেওয়া আছে আমার 4I। ওকে আচ্ছা প্লাস তাহলে কত হবে 2√4I তার স্কোয়ার, কারণ আয়ন ইন্টু I2 করেছি, আর cos phi, তো cos π/2, ফাইয়ের মান দেওয়া আছে π/2, আর cos π/2 এর মান কত হয় 0, তাহলে এই পুরো টার্মটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, কত হয়ে যাবে 0। তাহলে আমি বলতে পারবো স্যার কত I নেটের মান 5I, তাহলে I নেট কত বেরিয়ে গেল তীব্রতা 5I।
তাহলে এটার আনসার হবে 5/, উত্তর হবে এটা। ঠিক আছে, চলো দেখে নিই উত্তর কত হবে স্যার 5/, সি নম্বর উত্তর কারেক্ট হবে। আচ্ছা, এবার তোমার কোয়েশ্চেন বলেছে, দেখো এবার কোয়েশ্চেন জিজ্ঞাসা প্রোটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের 25% কি করা হয়েছে, আমাদের পরিবর্তন করা হয়েছে। 0.25% পরিবর্তন করা ভরবেগের পরিবর্তন কত হবে, এটা দেওয়া আছে তোমার কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখি প্রাথমিক ভরবেগ কত ছিল দেওয়া আছে। ভরবেগের পরিবর্তন হয়ে ভরবেগটা হয়েছে ভি নট, মানে পি নট। প্রোটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের কত পার্সেন্ট, 0.25% পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় পি নট। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল, চলো কি বলা হয়েছে, যে প্রাথমিক ভরবেগ কত বার করতে হবে, প্রাথমিক ভরবেগ বার করতে হবে, ভরবেগ ধরে নিলাম সেটা পি হয়েছে। আর পরে কত হয়েছে, অন্তিমে কত হয়েছে, অন্তিম ভরবেগ আছে ধরো পি নট হয়েছে, আমার অন্তিম ভরবেগ পি নট দেওয়া আছে। তাহলে আমরা জানি ডি বগলির ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু কত হয়, h/p, h/p মানে এমভি ভরবেগ যেটা এখন। তো আমরা প্রথমে দেখব কত পার্সেন্ট কমানো হয়েছে, 0.25% বাড়ানো হয়েছে আর কি। তাহলে আমরা বলতে পারবো স্যার কত পার্সেন্ট বেড়ে গেছে, ল্যামডা প্লাস 0.25, ল্যামডার 0.25% বাড়ানো হয়েছে, মানে বাই 100, এত পার্সেন্ট আর কি বেড়ে গেছে। তাহলে আমার ভরবেগ কত হয়ে যাবে চেঞ্জ স্যার, h/p মাইনাস পি নট, পি মাইনাস পি নট। তোমার এখন বর্তমানে পি নট হয়েছে, তার চেঞ্জ কত হলো, পি মাইনাস পি নট হলো, আমাকে বার করতে হবে। এবার দেখো তুমি আগে ছিল এটা আর এখন হয়ে গেছে এইটা, তাহলে এই 2 নম্বর ইকুয়েশন, তাহলে এক অপরকে ভাগ করে দাও, তাহলে কত পাবে, এটাকে তুমি চেঞ্জ করো না একটুখানি, তাহলে 100.25 ল্যামডা বাই 100 ইকুয়ালস টু হচ্ছে h/p মাইনাস পি নট, পি মাইনাস পি নট। ওকে, এবার একে অপরকে অনুপাতকে ভাগ করে দাও, তাহলে কত হবে, একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। তাহলে ল্যামডা ধরো এটা ল্যামডা 1 মান দিচ্ছি না, ল্যামডা 1 নয় দরকার নেই, ঠিকই আছে, বাই ল্যামডা বাই কত হচ্ছে 125, 100.25 ল্যামডা বাই 100, মানে উপরে 100 উঠে গেল। ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে, ধরো এখানে দেখো কেটে নাও, এখানে দেখে নাও h/p মাইনাস পি নট। তো আমি প্রথমে করছি এটা, তাহলে ওপরে চলে যাবে পি মাইনাস পি নট। আচ্ছা, তাহলে হয়ে যাবে দেখো পি মাইনাস পি নট আপন পি, ল্যামডা ল্যামডা ক্যান্সেল, তাহলে কত হবে স্যার 100p ইকুয়ালস টু দেখো 100.25p মাইনাস 100.25p নট। ওকে, আমাকে কার ভ্যালু বার করতে হবে, আমাকে ভ্যালু বার করতে হবে তোমার পি এর ভ্যালু। তাহলে এদিক থেকে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে মাইনাস 0.25p ইকুয়ালস হচ্ছে মাইনাস 100.25p নট। তাহলে এদিকে বার করে দাও, পি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল, পি ইকুয়ালস টু হবে 100.25 বাই 0.25 হবে পি নট। আর এটা যদি অ্যারাউন্ড দেখো কত আসছে, 401 মতো আসবে এটার উত্তর। তুলে দাও 401, 4 পি এর ভ্যালু আসবে, পি এর ভ্যালু আসবে এখানে 401 পি নট। ওকে, আশা করি বোঝা গেছে। একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। দেখে নাও অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে এটা 401 সি। ওকে, আচ্ছা এবার দেখো এই কোয়েশ্চেন দেওয়া আছে কত, লিথিয়াম 2+ আয়নের ভৌম স্তর থেকে, মানে গ্রাউন্ড স্টেট থেকে একটি ইলেকট্রন বার করতে ন্যূনতম শক্তি। ভৌম স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু 1, ভৌম স্তর মানে n ইকুয়ালস টু 1 থেকে একটি ইলেকট্রনকে বার করতে ন্যূনতম শক্তি। তাহলে ইলেকট্রনকে বার করতে ন্যূনতম শক্তি কত লাগে, চলো একটা দেখে নিই, খুবই ইজি কোয়েশ্চেন লিথিয়াম 2+ এর ক্ষেত্রে। তাহলে কত হবে দেখো উত্তর। আচ্ছা এটা কত নম্বর কোয়েশ্চেন দেখে নিই, কোয়েশ্চেন মার্কটা করে দিই এখানে, এটা হচ্ছে তোমার 12 নম্বর কোয়েশ্চেন। চলো XII। ওকে, তো আমরা জানি যে কোনো স্টেটের এনার্জি E ইকুয়ালস টু হয় মাইনাস 13.6 n²/z², এটা আমাদের জানা আছে। এবার লিথিয়াম 2+ বলেছে, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে তাহলে n এর মান বলেছে ভৌম স্তর, তাহলে n এর মান কত আছে 1, আর z এর মান কত যাবে, z এর মান স্যার হয়ে যাবে 3, কারণ লিথিয়ামের z এর ভ্যালু কত হয় 3 হয়।
তাহলে আমি নিচে কত লিখবো স্যার, মাইনাস 13.6, সরি এন স্কোয়ার বাই জেড স্কোয়ার না, জেড স্কোয়ার আপন এন স্কোয়ার হবে, আমি একটু ভুল লিখে দিয়েছি, ই ইকুয়ালস টু হবে -13.6 জেড স্কোয়ার আপন এন স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত দেওয়া আছে লিথিয়াম 2+ ক্ষেত্রে, ওই যে ভৌম স্তর থেকে, তাহলে এন ইকুয়ালস টু 1 আর জেড ইকুয়ালস টু কত হবে, জেড ইকুয়ালস টু হবে তোমার 3। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, -13.6 জেড স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9/1 স্কোয়ার মানে 1, তাহলে এটা কত হচ্ছে 6 54 মানে 4, আর এটা হলো 5, তাহলে 9 আর 3 27, 27 আর 5 হচ্ছে তোমার 32-এর 2, আর এদিকে হচ্ছে তোমার 9 9 9 আর হচ্ছে 3, 9 আর 3 12, তো 122.4 ইলেকট্রন ভোল্ট। দেখে নাও উত্তর কত আছে, 122.4 ইলেকট্রন ভোল্ট, ডি অপশন। আচ্ছা, তারপরে দেখো 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন তোমাদের কি দেওয়া আছে, 13 নম্বর কোয়েশ্চেন একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটা এরকম আছে, খুব ভালো কোয়েশ্চেন, এখানে আয়ের প্রবাহ মাত্রা মান করতে হবে, খুব ইজি কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন। আমি এরকম তোমাদের দেখবে যে অনশট করা আছে না, অনশটে এরকম এক্স্যাক্টলি আমি করে রেখেছি ডিটেলসে, তাহলে দেখে নিই। এখানে আছে 20, এখানে আছে আচ্ছা এখানে কি ছবিটা তুলে নিয়ে যেতে পারে, দাঁড়াও চেষ্টা করি, শিফট উইন্ডোজ এস, হ্যাঁ পারবো এখান থেকে ছবিটাকে তুলতে। হয়ে গেছে, ছবিটাকে এবার এখানে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, চলে আসছে, এই দেখো টেকনোলজি ইউজ করে নিয়েছি আমি। এবার আমরা এখানে লিখবো, ওকে। এবার দেখো এই যে ছবিটাকে একটু বড় করে নিই, ধরো সিলেক্ট অবজেক্ট, এবার দেখো এইখানে যদি তুমি দেখতে পাও তাহলে দেখবে, দেখো এটার ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি লাগিয়েছে, 3 ভোল্টের ব্যাটারি যদি লাগানো হয় আয়ের মান কত হবে জিজ্ঞাসা করছে। 3 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে দুটো দেখো ডায়োড আছে, একটা ডায়োড, এই ডায়োডটাকে যদি দেখো, এই ডায়োড এটা হচ্ছে, এদিকটা হচ্ছে পি আর এদিকটা হচ্ছে এন, তাহলে পি এর সাথে দেখো পজিটিভ টার্মিনাল অ্যাড করা আছে, মানে এই ডায়োডটা তোমার ফরওয়ার্ড বায়াসে আছে, কিসে আছে, ফরওয়ার্ড বায়াস, এফবি বায়াসে আছে। আর এই ডায়োডটাকে যদি দেখো, এই ডায়োডটা দেখো নেগেটিভ টার্মিনালটা পি এর সাথে, এটা তো পি, এদিকটাকে পি বলা তাই না, এই যে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে এদিকটা হয় পি আর এদিকটা হয় এন, তাই না, তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে। তো রিভার্স বায়াস যেটা থাকবে সেটা তো তোমার কাট ওয়্যারের মতো ব্যবহার করবে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হবে, কাট ওয়্যার হয়ে যায়, আর এটা কি যাবে স্ট্রেট লাইন। তাহলে এটাকে আমি ড্র করি, এটার ইকুইভ্যালেন্ট কিরকম হয়ে যাবে স্যার, এরকম হয়ে যাবে, এটা আছে, এখানে 10 ওহম আছে, এখানে 3 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, বুঝেছো, আর ওপরেরটা আমি একটু নিচে করে রাখি সুবিধা, এখানে দেখো কিরকম হয়ে আছে, এরকম 3 ভোল্টের ব্যাটারি, সরি এই দেখো এটা স্ট্রেট ওয়্যার হয়ে গেল, কারণ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হয়, যারা ভিডিওটা দেখো তারা অনশট দেখতে পারো। আমি এটাই কি করে দিলাম, রিপ্লেস করে, যেহেতু এফভি বায়াস আছে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি হবে, খুবই নগণ্য এবং জিরো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা স্টেট ওয়্যারের মধ্যে ব্যবহার করতে, তাহলে এই যে ডায়োডটাকে একটা স্টেট ওয়্যার দিয়ে রিপ্লেস করে দিলাম। কিন্তু ওপরেরটার ক্ষেত্রে কি হবে, এখানে 20 ভোল্ট আছে কিন্তু এটা কাট ওয়্যার হয়ে যাবে, কারণ এটা রিভার্স বায়াসে আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে কেটে গেলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে আই ইকুয়ালস টু শুধুমাত্র আই কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে অনলি আই ফ্লো হবে। আর এটা দেখা যাচ্ছে 40 আর এটা আছে 10, আর এই 40 আর 10 এখন কিসে আছে, শ্রেণী সমবায়, তাহলে আমি বলতে পারি স্যার টোটাল ভি ইকুয়ালস টু আই আর হয়, তাহলে স্যার আই ইকুয়ালস টু হবে ভি বাই আর, ভি এর মান কত স্যার 3 ভোল্ট, আর আর এর মান কত আছে স্যার, আর এর মান হচ্ছে এখন 40 আর 10 50, তাহলে 3/50 এটা হবে অ্যাম্পিয়ার, এটা হবে উত্তর। ওকে, কত ইজি তাই না, চলো দেখে নিই চলো। তাহলে এটা হলো কত নম্বর কোয়েশ্চেন, এটা হলো কোয়েশ্চেন নাম্বার তোমার 13, আর এটা হচ্ছে সি নাম্বার উত্তর কারেক্ট হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 14 নম্বরে কি বলেছে, যে একটি মডিলিউশনের, বিস্তার মডিলিউশনের এএম এর সর্বোচ্চ অ্যাম্পলিটিউড মডিলিউশন, আর কি এম মানে অ্যাম্পলিটিউড মডিলিউশন, বিস্তারের সর্বোচ্চ বিস্তার হচ্ছে 10 আর সর্বনিম্ন হচ্ছে 2, তাহলে মডিলিউশন সূচক বা মিউ এর মান কত হবে, সরি এটা একটু নিচে নামিয়ে দিই, হ্যাঁ বলেছে মডিলিউশন সূচক কত হবে। তাহলে মডিলিউশন সূচক আমরা কিভাবে বলতে পারি, খুবই ইজি কোয়েশ্চেন এবং ভালো কোয়েশ্চেন, যেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম কোয়েশ্চেন চলে আসে। তাহলে আমরা করছি নেক্সট কোয়েশ্চেন 14 নম্বরের, এক্স আই ভি হয়েছে। তো অ্যাম্পলিটিউড মডিলিউশন মিউ,
মিউ ইকুয়ালস টু হয় অ্যাম্পলিটিউড মানের সাথে যে এ এম ম্যাক্সিমাম মাইনাস এ মিনিমাম, একদম এটা ফর্মুলা, হ্যাঁ, অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম মাইনাস অ্যাম্পলিটিউড মিনিমাম বাই অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম বাই মাইনাস অ্যাম্পলিটিউড মিনিমাম হয়েছে। এবার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমামের মান কত দেওয়া আছে স্যার 10, মিনিমামের মান দেওয়া আছে 2 বাই 10 প্লাস 2, তাহলে কত হলো স্যার? স্যার হয়ে গেল এটা 8/12, আর 8/12 মনে হচ্ছে 4 দুগুণা 8 আর 3 4 12, তাহলে 2/3, 2/3 হবে এর উত্তর। চলো দেখে নিই, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে স্যার? এর অ্যান্সার হবে 2/3, মানে বি উত্তর কারেক্ট। তাহলে দেখো আজকে আমরা আর একটা পেজ কমপ্লিট করে নিলাম, তো তোমাদের এরপরে আমরা নেক্সট পেজগুলো কমপ্লিট করবো, দিয়ে আমরা বড় কোয়েশ্চেনে চলে যাবো। তো আপাতত এই কোয়েশ্চেনগুলো যা করি দেখো, এত কোয়েশ্চেনকে এতটা ডিটেলস আমি কভার করছি, বড় কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন আমি বলি এখানে কিছু কিছু কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন দেয়, যেমন এই কোয়েশ্চেনটাকে তোমরা বড় কোয়েশ্চেনে এক্সপেক্ট মানে করতে পারো, তোমাদেরকে দিয়ে দেয়। এই কোয়েশ্চেনগুলো বড় কোয়েশ্চেন 2 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাকে তুমি 2 নম্বরে অনেক কোয়েশ্চেনে দেখতে পারো। আবার আমি বলছি তোমাকে যে দেখো এক্ষেত্রে অনেক কোয়েশ্চেন ছিল বড় কোয়েশ্চেন দিয়ে দেয়, যেমন এই কোয়েশ্চেনটা বড় কোয়েশ্চেন 2 নম্বরে আসতে পারে। আবার এদিকে দেখে কোয়েশ্চেন আছে 2 নম্বরে দেওয়ার মতো কোয়েশ্চেন, এই যে এই কোয়েশ্চেনটা 2 নম্বরে দিয়ে দেয় অনেক সময়। তাহলে এই যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো শর্ট কোয়েশ্চেন করলে অনেকটা তোমার সমাধান হয়ে যাবে, কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি বেশি করে শেয়ার করো এটাকে বন্ধুদের মধ্যে, যাতে লাইক, তার তোমরা সবাই যারা এখন নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। কমেন্টে যার যা প্রবলেম তারা কিন্তু কমেন্ট করে জানাবে, ওকে। তাই সমস্ত জনের আমরা কমেন্ট নেব এবং তোমাদের অ্যান্সার আমরা আউট করে দেবো। প্রবলেম হলে জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ঠিক আছে। টেলিগ্রামে তোমাদের কোয়েশ্চেন ওপেন করে দেওয়া আছে, তোমাদের কোয়েশ্চেন সেন্ড করতে পারো, তোমরা বলতে পারো কোনো প্রবলেম হলে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে বা নেক্সট পেজটা নিয়ে, ওকে। আর অনশট তোমাদের লাগলে বলো, অনশট আমরা অলরেডি 5-6খানা ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওগুলো দেখলে ভালো লাগলে তোমরা শেয়ারও করো এবং দেখে বলো যদি আর কোনো অনশট লাগে তোমাদের, ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।